এখন আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক যে শক্তিগুলো আছে তারা এই আন্দোলনের পক্ষে আসলে সেভাবে কোনো রোল প্লে করছে না বা সেটাকে সেভাবে উপস্থাপন করছে না। এখন আপনি কি মনে করেন এটার কোনো প্রয়োজন আছে নাকি আমরাই যথেষ্ট? এটার কোনো প্রয়োজন নাই। আন্তর্জাতিকতা কি জিনিস? আন্তর্জাতিকতা কার কাজে লাগে? কাজে লাগে কার? আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি। মনে করেন একটা দেশে 30 লাখ লোক, আপনি 15 লাখকে খতম করে দিলেন, বাকি 15 লাখের চিৎকার পৃথিবীর কাছে পৌঁছায় না, ফলে তার খুবই পৃথিবীর সাপোর্ট দরকার হয়। আমরা 16 কোটি, আমরা পৃথিবীর 7ম বৃহত্তম জনগোষ্ঠী, আমাদের নিজেদের চিৎকারই যথেষ্ট। আমাদের চিৎকার আজকে কারণে না পৌঁছালে কালকে পৌঁছাবে। এবং আন্তর্জাতিক মিডিয়া কী জিনিস সেটা তো আমরা জানি। আমাদের যে কোনো দুর্ঘটনার খবর সঙ্গে সঙ্গে বিবিসিতে চলে যায়। আমাদের যে কোনো আশ্চর্য হবেন জামাত শিবির যে সেদিন আক্রমণ করলো, কিন্তু এই খবর বিবিসি দিতে কয়দিন লেগেছে? খুব বড় করে দেখা। হ্যাঁ, এবং এই খবর বিবিসিতে যেতে কয়দিন লেগেছে? এই সমাবেশের খবর। আমাদের একটা গার্মেন্টসে আগুন লাগলে সঙ্গে সঙ্গে তো সেটা চলে যায় সারা দুনিয়াতে, যেন পৃথিবীর একমাত্র চাহিদা হচ্ছে গার্মেন্টস, পৃথিবীর অন্য কোনো চাহিদা নাই। এই 16 কোটি লোকের চাহিদা হচ্ছে বিচার। এবং পৃথিবীর অধিকাংশ, আমি বলবো সুবিচারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে যে মানুষ আছেন তারাই বিচারের সঙ্গে আছেন। তারা আমাদের এই দাবি তাদের কানে পৌঁছাক কিংবা নাই পৌঁছাক। এবং আমরা 71 সালেও এই মিডিয়া আমাদের সঙ্গে এই আচরণই করেছিল, আন্তর্জাতিক মিডিয়া। তাদের কানে এই খবর পৌঁছাতে কিন্তু দেরি হয়েছে, কিন্তু তাতে আমাদের কিছু আসা যায় নাই, এখন আসবে যাবে না। একজন ব্লগার যে আন্দোলনের সঙ্গে আছে একটি টিভি চ্যানেলে, এটি নিউজে 2-1 দিন আগে বললেন যে তার একটা প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা আন্দোলন হয়ে যাচ্ছে অথচ ডক্টর ইউনূস স্যারের সেখানে কোনো ভূমিকা নাই, তিনি কিছুই বলছেন। আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের শ্রদ্ধেয় নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর ইউনূস এর আগের কোন আন্দোলনে আমরা তাকে দেখেছি? হ্যাঁ, কিন্তু তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। সাধারণত এরা এই ওয়েবটাকে মানুষের পক্ষে, শান্তির পক্ষে, গণমানুষের পক্ষে কাজে লাগান। ইরানে যেটা পেয়েছেন বা নেলসন ম্যান্ডেলা, সবাই তো সেটা কাজে লাগাচ্ছেন। কিন্তু ওনার ক্ষেত্রে ইভেন আমরা রামুর ঘটনার সময় তো দেখলাম না যে উনি কিছু বলবেন। এই উত্তর তো তারই দেওয়া উচিত। আমি শুধু বলবো যে আমরা হতাশ। আমরা হতাশ শুধু যে উনি কিছু বলেন নাই সেই জন্য না, আমরা আরও হতাশ হচ্ছি যে নোবেল শান্তি পুরস্কারটা একই সঙ্গে সঙ্গে বিতর্কিত হচ্ছে। আমরা নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে খুবই হতাশ, কারণ ইদানিং যারা শান্তি পুরস্কার পান তাদেরকে দেখে আমরা বুঝতে পারছি যে নোবেল শান্তি পুরস্কারটি আসলে এটা অশান্তির পুরস্কার। কারণ ড্রোন হামলায় অনুমতি দিলে তারা শান্তি পুরস্কার পান, তারা একটি দেশের সংস্কৃতির বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যান, রাজনৈতিক হোক কিংবা সামাজিক সংস্কৃতি হোক, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে শান্তি পুরস্কার পান, ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে শান্তি পুরস্কার পান, অথবা জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেও শান্তি পুরস্কার পান, যদি সেটা কোনো না কোনো বিশেষ ভেস্টেড ইন্টারেস্ট কে সার্ভ করে। আর আমাদের কোনো গণ আন্দোলনেই আমরা এই ধরনের গণব্যক্তিত্বদের আমরা দেখি নাই। সবার কাছে গ্রহণযোগ্য থাকাকে তারা নিরপেক্ষতা মনে করেন, কিন্তু আমি বলতে চাই সত্যের পক্ষে যদি একজনও থাকে তাহলে সেইটাই নিরপেক্ষতা। সত্যের পক্ষে থাকা এবং না থাকা হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ। আপনি কোনো দলে নাই সেজন্য আপনি নিরপেক্ষ, এইটা হচ্ছে উজবুকি, এবং এরা হচ্ছে উজবুক। সত্যের পক্ষে আপনাকে থাকতে হবে। প্রতিদিন আপনি সকালে নৈতিকতার কথা বলবেন, প্রতিদিন আপনি সকালে উঠে আপনি সারমন দিবেন যে আমরা আলো চাই, আমরা দারিদ্র্য দূর করতে চাই, আমরা শিক্ষা চাই, আমরা অশিক্ষা বন্ধ করতে চাই, আমরা নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে চাই। আপনারা সুন্দর সাজানো কোনো সরাইখানা কিংবা কোনো হোটেলে বসে আপনারা বক্তব্য দিবেন যে আপনারা এগুলো চান, গোল টেবিল করবেন, পত্রিকাতে ছাপবেন। কিন্তু যখন পৃথিবীর ইতিহাসে নারীদের প্রতি সর্বোচ্চ যে সহিংসতা, সেই সহিংসতা একটি সংঘটিত হলো একটি দেশে, তার বিচার হলো না, এবং সেই ধর্ষণকারী এবং হত্যাকারী বিচারের এবং আইনের নানান ফাঁক গলে পত্রিকাতে 2 আঙ্গুল উঁচিয়ে ভিক্টরি সাইন দেখালো এবং টেলিভিশন, পত্রিকা, মিডিয়া সব জায়গায় দেখালো, তখন ওনারা ওই 2 আঙ্গুল দেখতে পান না। তো আমি বলবো যে এরা জ্ঞান পাপী, জ্ঞানান্ধ, এবং আমি এই ধরনের নিরপেক্ষতাকে আমি বলবো যে আমি এই ধরনের নিরপেক্ষতার পক্ষে আমি নাই, আমরা কেউ নাই। আচ্ছা, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে অলরেডি বলেছেন, তারপরে আমাদের যারা দর্শক তাদের জন্য যদি বলেন এই আন্দোলনের প্রধান প্রবণতাগুলো আপনি কি মনে করছেন? এই আন্দোলনের সবাই না পরিণতি খোঁজে, কারণ অতীতে আমরা এক ধরনের রাজনৈতিক পরিণতির দিকে আমরা অধিকাংশ আন্দোলনকে যেতে দেখেছি, এবং সেই পরিণতি না পেলে আমরা ভেবেছি যে আন্দোলন ব্যর্থ হয়েছে।
কিন্তু একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, এইবারই এই আন্দোলনটি অন্যান্য অনেক আন্দোলনের চাইতে এর চরিত্র আলাদা। একটি হচ্ছে এইখানে গরিব বড়লোক, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বড় ছোট, বৃদ্ধ শিশু, নারী এবং পুরুষ সকলে পাশাপাশি বসে শেয়ার করছেন, মাঠটা শেয়ার করছেন, রাস্তা শেয়ার করছেন, পানি শেয়ার করছেন, আইসক্রিম শেয়ার করছেন, স্লোগান শেয়ার করছেন, এমনকি ওখানকার যে দুঃখ কষ্টগুলো সেইগুলোও শেয়ার করছেন। লাইন দিয়ে দাঁড়িয়ে তারা এমন শৌচাগারে যাচ্ছেন যে শৌচাগার তারা জীবনে কোনোদিন ব্যবহার করেন নাই। যে ছেলেটা ফ্ল্যাটের বাড়িতে থাকে, যার বাড়িতে 4টা বাথরুম, সেই ছেলেটি ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান টয়লেটে যাওয়ার জন্য। সে নাক চেপে ধরে আছে, কিন্তু সে গর্বিত। ফলে বুঝতে হবে আমরা আমাদের দারিদ্র্য নিয়ে কখনোই লজ্জিত না, আমরা আমাদের না পাওয়া নিয়ে কখনোই লজ্জিত ছিলাম না, আমরা আমাদের এই অনৈক্য নিয়ে, বৈষম্য নিয়ে সারা জীবন লজ্জিত ছিলাম। এবং সেই বৈষম্য যে দূর হয়ে যাচ্ছে, একটি জেনারেশন যে সেই বৈষম্যকে বৈষম্য মনে করছে না, এইটা সেখানে একটা বিরাট অর্জন। দ্বিতীয় অর্জন হচ্ছে আমি দেখতে পেলাম একটি বাদামালাকে ধাক্কা দিয়ে একটি মিছিল ফেলে দিল। ওই মিছিল থেকে 3টে ছেলে বের হয়ে এসে বাদাম কুড়িয়ে দিয়ে তাকে আরো 20টা টাকা দিয়ে বলছে যে কিছু বাদাম তো ভাই রাস্তায় পড়ে নষ্ট হয়েছে, আপনি 20টা টাকা নিয়ে যান। এই ছেলেটির আচরণ ওই শাহবাগ থেকে যখন সে বের হয়ে আসে তখন কিন্তু অন্যরকম ছিল। কিন্তু এই যে পরিবর্তন তার জীবনে সূচিত হলো, এই পরিবর্তন তো দীর্ঘমেয়াদী, এবং এই পরিবর্তনের পরিণতি কি কালকে আসবে? এই পরিবর্তনের পরিণতি আসবে এই ছেলেটির শিশু যেদিন বড় হবে। আমার ধারণা এই ছেলেটি সেদিন তার শিশুটিকে এই ভ্যালু শিখাবে যে মানুষের পেশা দিয়ে তার বড় উঁচু বা বড় ছোট নির্ধারিত হয় না। স্বাধীনতার যে মূল্যবোধ ছিল যে আমরা সবাই সমান, সেটা তো ওইখানে গেলে আপনি খানিকটা দেখতে পাবেন। তারপরে দেখেন আইনের প্রতি আস্থা। এরা এত কিছু করছে, এত চিৎকার স্লোগান করছে, এরা সকাল বিকাল নাস্তা করা স্লোগান দিচ্ছে, কিন্তু নিজের নাস্তাটা কিনে খাচ্ছে। যেখানে একটু দূরেই আপনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিনে গেলে দেখবেন ছাত্রনেতারা বাকি খায়। ওইখানে কোনো দোকানে বাকি খাওয়া হচ্ছে না। তারপরে আপনি দেখবেন নিজের পকেটের পয়সা দিয়ে মোম কিনে জ্বালিয়ে প্রতিবাদ করছে। প্রতিবাদের ভাষা পরিবর্তন করে দিয়েছে। ওরা তো হরতাল ডাকে নাই, ওরা তো ভাঙচুর করে নাই, ওরা তো মানুষের গাড়িকে নিজের গাড়ি মনে করে ওইটা ধ্বংস করে নাই, বা নিজের গাড়ি না মনে করে সব গাড়ি অন্যের গাড়ি মনে করে ধ্বংস করে নাই। ওরা তো গোলাপ হাতে দাঁড়িয়েছে, রঙিন পোশাক পরে দাঁড়িয়েছে, গান গেয়েছে, কবিতা আবৃত্তি করেছে, স্লোগান দিয়েছে, এবং ওরা সেইখানে বিনিদ্র দিবা এবং রাত্রি যাপন করেছে। ঢাকা শহরে রাস্তায় রাত কাটিয়েছে এই ছেলেরা জীবনে কোনোদিন? এই ফুটপাতে রাত কাটানোর কি কষ্ট কিংবা কি দুঃখ এটা কোনোদিন তারা টের পেয়েছিল? পায় নাই। দেখেন তারা এটা জেনেছে এখন। ফলে এই ছেলেটি যখন এই ফুটপাতের পাশ দিয়ে পরে যাবে, এই ছেলেটি ফুটপাতটাকে রেসপেক্ট করবে, এই ফুটপাতে শুয়ে থাকা মানুষগুলিকে রেসপেক্ট করবে, এরা এই শ্রমিকদের শ্রমকে রেসপেক্ট করবে। ফলে বিরাট চেতনার পরিবর্তন হয়েছে, যেটা আমরা দেখতেই পাই না। শুধু কি ফাঁসিটা দাবি? আমাদের তো এই চেতনার পরিবর্তনটা দাবি ছিল, এবং সেই চেতনা যে ধীরে ধীরে কোথায় পরিবর্তিত হয়েছে সেইটা তো আমাদের এই বৃদ্ধরা টের পান নাই। আরেকটি সেন্সিটিভ ইস্যু আমি তুলতে চাই, যদিও এটা অনেক লিবারেল লোক এটার বিপক্ষে বলবে, সেটা হচ্ছে যে আমার দেশ সহ কিছু পত্রিকা তারা যে রোলটা প্লে করছে এটাকে ফ্যাসিবাদ বলছে, ফ্যাসিবাদের পদধ্বনি বলছে, এবং এরকমও তারা লিখেছে অনেকে যে এখানে ফেন্সিডিল বিতরণ হচ্ছে, এখানে ইয়াবা খাওয়া হচ্ছে, নারীরা বেপরদা হয়ে ওড়না ছাড়া ঘুরে বেড়াচ্ছে। এইসবও পত্রিকাতে। এই পত্রিকাগুলি তো কোনোদিন ঢাকা ক্লাবের বিরুদ্ধে বলে না। ঢাকা ক্লাবে কি খায় মানুষ? ওনারাও অনেকেই ওখানে যান এবং আসেন। এই ঢাকা ক্লাবটার সামনেই যে বসে এই আন্দোলনটা হচ্ছে, এবং ঢাকা ক্লাবের সদস্যদের ছেলে মেয়েরাই যে আন্দোলনটা করছে, এই জিনিসটা তো ওনারা চোখে দেখতে পান না। আরেকটি বিষয় আমি একটু সহজভাবে বলতে চাই, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবেই, কিন্তু তাতে কারো কিছু আসে যায় না। বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গোষ্ঠী আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, আমাদের ভাষা আন্দোলনের সময় বিরোধিতা করেছে, এখনো করছে। ইতিহাসের ভালো মন্দ আরেকটি বিরাট পরিবর্তন কি ঘটেছে আপনাকে আমি বলি। ওখানে সবাই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই বাংলাদেশি জাতীয়তাবাদ ওই ঢাকা ক্লাবের সামনের নর্দমায় নিপতিত হয়েছে। এইটাকে আর ওই নর্দমা থেকে আর উদ্ধার করা যাবে না। আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, এটা কিন্তু এরা বলে ফেলেছে, এবং এটা তাদেরকে কোনো রাজনীতিবিদরা শিখায় নাই, এরা নিজেরাই বেছে নিয়েছে তার পরিচয়। এবং বাক স্বাধীনতার নামে আমরা এটাকে অ্যালাউ করতে পারি, কারণ বাক স্বাধীনতা আছে। আমি সেই বাক স্বাধীনতাকে সম্পূর্ণভাবে রেসপেক্ট করি। বাক স্বাধীনতা আমি অ্যালাউ করি, কারণ আমি কি কোনো ছাগলের ম্যা ডাক বন্ধ করেছি? আমি কি গরুর হাম্বা ডাক বন্ধ করেছি? আমি কি কোনো বরাহের ঘোদ ঘোদ ডাক বন্ধ করেছি?
আমি বন্ধ করি নাই। আমি বন্য বরাহ কিংবা আমি কোনো সারমেয় কিংবা কোনো চতুষ্পদ প্রাণীর কোনো ডাককে বন্ধ করতে চাই না। প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, তারা ডাকতে পারেন। আপনি বলছেন যে এতে কোনো ইম্প্যাক্ট পড়বে না? এতে কোনো ইম্প্যাক্ট পড়ে না। আপনার পাশে যদি 15টা ছাগল ম্যাঁ ম্যাঁ করে, তাতে কি কোনো ইম্প্যাক্ট পড়ে? আপনি একটু বিরক্ত হন। কিন্তু কোনো ছাগল যদি মানুষের ভাষায় ডেকে ওঠে, তাহলে আমরা সেই ছাগলকে অবশ্যই আমরা মনে করি যে সে একটি দ্রষ্টব্য বস্তু। ফলে ছাগলরা কোনো ছাগল হঠাৎ কিন্তু এমন আচরণ করে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে চলে যায়। আমরা ভাবছি যে এরকম পরিবর্তন ছাগল সমাজে সূচিত হবে।